আচ্ছা, তো চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা, এটার মধ্যে আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র আছে। নিউটনের গতিসূত্রের প্রথম সূত্র যেটা, পারস না এটা? হ্যাঁ, পথসূত্র পড়ছি। এখন বুঝা তো আমারে কি বুঝছিস, যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরৈখিক পথে চলতে থাকবে, এটা বলতে কি বুঝাচ্ছে? মানে গতিশীল বস্তুর উপর কোনো বল প্রয়োগ না করলে সেটা গতিশীল থাকবে, আর আর স্থির বস্তু স্থির বস্তুর উপর যদি কোনো মানে বল প্রয়োগ না করা হয় তাহলে সেটা সারা জীবন স্থিরই থাকবে। এখন আমরা বাস্তব জগতে কেন দেখি না এই জিনিসটা? কারণ বাস্তব জগতে হচ্ছে আসলে সবকিছু আপেক্ষিকভাবে গতিশীল। না না, আমি বলি তোকে, প্রথম সূত্রের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে শুধুমাত্র বায়ুশূন্য স্থানে। আমরা বাস্তব জগতে বায়ু থাকে, এরপর যে পথ দিয়ে চলে ওই পথটা মসৃণ থাকে না, এই সব বাধার জন্য আমাদের হচ্ছে বাহ্যিক বল প্রযুক্ত হয়। এখানে যে বাহ্যিক বল প্রযুক্ত না বলছে, আমাদের বাস্তব জগতে বাহ্যিক বলটা প্রযুক্ত হয়। বুঝছিস? এটা হচ্ছে কারণ। আচ্ছা, তো আমাদের এখানে এই সূত্র থেকে আমরা আসবো যে দ্বিতীয় সূত্রে আর প্রথম সূত্র মিলে আমাদের নিউটনের যে মেইন সূত্র এফিক্যাল এম, এটা আসছে। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা দেখি। দ্বিতীয় সূত্র বলছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। আচ্ছা, এটা বলতে মূলত কি বোঝাচ্ছে? আমাদের বলছে যে একটা বস্তু আছে এখানে, এই একটা বস্তুর উপর যে বলটা প্রয়োগ হচ্ছে, এটা আমি এফ বল দিলাম। তো এই বস্তুটা এখানে ছিল ইউ আদি বেগে, এবং এখানে যখন শেষ অবস্থানে তখন ভি শেষ বেগে ছিল। আর বস্তুটার ভর হচ্ছে এম ধরলাম। তো বস্তুটার এই ভরবেগের যে পরিবর্তনের হার, মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন কত, এম ভি মাইনাস ইউ, আর হার মানে হচ্ছে বাই টি। আচ্ছা, এটা হচ্ছে এফ এর সমানুপাতিক। এফ এর সমানুপাতিক, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, বল যেদিকে ক্রিয়া করে, এখন আমাদের বলটা যেদিকে ক্রিয়া করছে, আমাদের বলটা এক্স অক্ষ বরাবর বা ডান দিকে ক্রিয়া করতেছে, আমাদের ভরবেগের যে পরিবর্তনটা হবে সেটাও একই দিকে ঘটবে। মানে আদিবেগ থেকে ভি এর দিকটাও হবে একই দিকে, ভরবেগের যে পরিবর্তন। বুঝা গেছে এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে, এগুলো দেখি আমরা ইয়া করে রোটেট করবো কেমনে? রোটেট কি ক্লক ওয়াইজের ইয়া হয়? আউটডোর স্ক্রলিং, ইনভোক রোটেট। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের এবার এখান থেকে আমাদের একটা প্রমাণ আসছে, এই যে আমাদের যে আমরা বললাম বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। একটু জুম করেন, ডিটেলস ভালো আসতেছে না। আচ্ছা দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে বলছে, এখন আমাদের বলটা কি ভেক্টর রাশি, ভরবেগের পরিবর্তনের হারটাও ভেক্টর রাশি। তো সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনছি কে, আর হ্যাঁ, এই পিটাকে আমরা লিখছি এম ভি। তো এম, এবার আমাদের ভর কি, ভর তো স্থির থাকে, ভর তো আর চেঞ্জ হয় না একটা বস্তুর। তো ভরটাকে আমরা বাইরে আনছি, তো আসে ডি ভি বাই ডিটি। আর কে এর মান আমরা ধরলাম ওয়ান। এটা হচ্ছে নর্মালি নিউটনের মেকানিক্সে আমাদের হচ্ছে কে এর মান ধ্রুবকটা ওয়ান ধরে। তো ডিভি বাই ডিটি মানে কি, মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। আর আমরা জানি বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। এখান থেকে আমাদের এফ ইকুয়াল এম এর যে প্রমাণটা এটা আসছে। তো এটা আমাদের মূলত খ নম্বরের জন্য আসে, যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল এম এর প্রমাণটা দেখাও। এই ঠিক আছে? এই ইকুয়েশনটা। হ্যাঁ, এটা আসে। আচ্ছা, এবার হচ্ছে আসতে পারে যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণটা দেখাও। তো এটা কেমনে দেখাবো? আমরা বলবো যে যদি আমাদের বাহ্যিক বলটা প্রযুক্ত না হয়, যে এফ ইকুয়াল এম এ, এখানে এফ যদি জিরো হয়ে যায়, এফ যদি জিরো হয়ে যায়, তাহলে জিরো সমান এম এ, মানে ত্বরণ হয়ে যায় শূন্য। তো ত্বরণ শূন্য মানে কি, বস্তুটা স্থির। আর বস্তুটা স্থির, আর যদি স্থির না হয় তাহলে হচ্ছে সমবেগে চলতে থাকবে, মানে তার কোনো ত্বরণ থাকবে না। মানে স্থির বস্তু স্থিরই থাকবে, আর যেটা চলতেছিল সমবেগে ওটা সমবেগে চলতে থাকবে, এটা কোনো ত্বরণ নেই। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এটার আমরা তেমন আগে এলাম না। এখানে একটা ম্যাথ আছে খুবই ইজি, ম্যাথটা দেখিস, ম্যাথটা পারবি, এসএসসির ম্যাথ। এখানে কঠিন ম্যাথ তেমন নাই, এটা দেখাই তাও একবার। 2 নম্বরটা, যে 10 নিউটনের একটি বল, আচ্ছা 10 নিউটনের একটি বল 2 কেজি, একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলো। আচ্ছা, এখানে আমাদের একটা, আচ্ছা এখানে তো দেওয়াই আছে যে এখানে একটা 2 কেজি ভরের বস্তু আছে, এটার ভর হচ্ছে 2 কেজি, এবং এখানে একটা বল ক্রিয়া করতেছে 10 নিউটনের। ক্রিয়া করলো 4 সেকেন্ড পর বস্তুর ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি প্রথমত 8 সেকেন্ড দূরত্ব অতিক্রম করে।
তাহলে আমাদের বলছে 4 সেকেন্ডের পর বস্তুর ক্রিয়া বন্ধ হয়ে গেছে, মানে প্রথম 4 সেকেন্ড পর্যন্ত আমাদের কিন্তু চলছে, প্রথম 4 সেকেন্ড পর্যন্ত আমাদের বলটা কাজ করছে। হ্যাঁ এরপরে 4 সেকেন্ড কাজ করে নাই, যতক্ষণ বলটা কাজ করতেছে প্রথম 4 সেকেন্ড, ততক্ষণ কিন্তু আমাদের ত্বরণ আছে বলের জন্য, এখানে একটা এ হ্যাঁ। আছে। কিন্তু পরে 4 সেকেন্ড তো কাজ করে নাই, তো তখন হচ্ছে হুম সমবেগে চলে গেছে। হুম তাহলে আমাদের প্রথম 4 সেকেন্ডে একটা সরণ আসবে S1, পরের 4 সেকেন্ডে একটা সরণ আসবে S2। তো S1টা কত হবে? S1টা হবে হচ্ছে, আমরা ধরলাম বস্তুটা স্থির ছিল, এই যে স্থির, মানে আদিবেগ শূন্য, তাহলে আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউটি শূন্য হয়ে যায়, তাহলে থাকে হাফ এটি স্কোয়ার। এ এর মানটা কিভাবে বের করব? এফ বাই এম, এই যে এফ দেওয়া আছে, এফ বাই এম করলে এ এর মান বের হয়ে যাবে। আর টি এর মান তো 4 সেকেন্ড, এভাবে S1 আসলাম। আর S2 এর যে মান, এটা হচ্ছে ভিটি। ভি কত? হ্যাঁ বুঝছি। ভিটা বের করা যাবে, এটা তো বুঝছিস, ভি ইকুয়াল বরাবর। ইউ প্লাস এটি দিয়ে বের করা যাবে। আচ্ছা, এই প্রতিটা ম্যাথ এখানে এরকমই, তেমন কঠিন ম্যাথ না, এটা হচ্ছে ভেক্টর থেকে আসছে। ভেক্টরের ম্যাথ করছিস না? ওই ভেক্টর জাস্ট অ্যাঙ্গেল দিয়ে দিছে দুইটা বলে, তো ত্বরণ বের করতে বলছে, আর কিছু না। লব্ধি বল বের করবি, দেন ওইটা থেকে ত্বরণ বের করবি। ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইড হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। ঘাত বল, বলের ঘাত, এই দুইটা জিনিস আইডিয়া আছে কোনো? ভুলে গেছি। আচ্ছা, ঘাত বল, ঘাত বল জিনিসটা হচ্ছে আমাদের খুব অল্প সময় ব্যবধানে যে বলটা প্রযুক্ত হয়। যেমন আমরা যদি একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করি ক্রিকেটে, তখন হুম খুবই অল্প সময় ওই বলটার আর ব্যাটের মধ্যে রিফ্লেকশন হচ্ছে, তো ওইটাকে আমরা বলতেছি ঘাত বল, খুবই অল্প সময় হয়। তো হুম এই ঘাত বলের সূত্র যেটা, সেটা হচ্ছে ভরবেগের যে পরিবর্তন বাই হচ্ছে ডেলটি, মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, মানে ভরবেগের পরিবর্তন হারকে আমরা ঘাত বল বলি। তো এই সময়ের পরিবর্তনটা অনেক কম হয়, এই ডেলটির মানটা হয় টেন্স টু জিরো, যে ডেলটির মানটা হয় টেন্স টু জিরো, মানে শূন্যের কাছাকাছি, এত ফাস্ট হয়। আর বলের ঘাত যেটা, ওইটা কিছুই না, এটা হচ্ছে আমরা যে প্রযুক্ত বলটা আছে ওইটার সাথে ক্রিয়াকালের যে গুণফল, মানে হচ্ছে সময়। একটা বল যতক্ষণ ধরে কাজ করতেছে, ওই সময়টার যদি বল দিয়ে আমরা গুণ করি, তাহলে আমরা বলের ঘাতটা পাই। তো এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জে ইকুয়াল এফ ডেল টি। সময়টা তো আমরা মানে ডেল টি হিসাব করি অলওয়েজ, সময় তো আদি সময় আর শেষ সময়ের পার্থক্য, এইটা। ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন আমরা বল এবং ক্রিয়াফলের যে গুণফল বললাম, তো এই জিনিসটাকে আমরা ভরবেগের পরিবর্তন বলতে পারি না? এফ সমান আমরা কি পড়ছি? এফ সমান পড়ছি আমরা ডেল পি বাই ডেল টি, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমাদের এফ গুণ ডেল টি, এই যে এই দুটো যদি আর গুণ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি না যে হচ্ছে এফ ইন্টু ডেল টি মানে সমান হচ্ছে ডেল পি, ভরবেগের পরিবর্তন। হ্যাঁ। তো এটাই লিখছে, আর কিছু লেখে নেই, যে পি টু মাইনাস পি ওয়ান, এটা লব্ধি আকারে লিখছে যে মাইনাস পি ওয়ান, এই আর কিছু না। এখন কথা হচ্ছে আমাদের বলটা হইতে পারে ধ্রুব বল, বলটা হইতে পারে পরিবর্তনশীল বল। যদি আমাদের বলটা ধ্রুব বল হয়, তখন আমাদের এফ ফিক্সড, এটা ফিক্স, তখন আমাদের সূত্র নর্মাল। কিন্তু যদি হয় পরিবর্তনশীল বল, মানে কি, এই যে এখানে পরিবর্তনশীল বল দেখাইছে, যে বলটা এই যে টি এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, টি এর মান যদি 1 হয়, তাহলে টি টু টি প্লাস থ্রি এর মান চেঞ্জ হয়, আবার টি ইকুয়াল যদি 2 হয় আবার চেঞ্জ হয়, এরকম করে বলের মানটা চেঞ্জ হচ্ছে। তো তখন আমরা ইন্টিগ্রেশন করি। তো ইন্টিগ্রেশন মানে এখনো পড়স নাই? না। পড়ছিস ইন্টিগ্রেশন? আচ্ছা, ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশন পড়বি, এটা কিছু না, এটা হচ্ছে এফ ডিটি আকারে লেখে, যেহেতু টি এর সাপেক্ষে, তার জন্য এফ গুণ ডিটি, এফ ডিটি, আর হচ্ছে আদি সময় আর শেষ সময়ের একটা লিমিট। তো এটা ইন্টিগ্রেশন করলে বুঝবে, এটা তোদের এখন দিবে না, এটা ইন্টার ইয়াতে আসে, অ্যাডমিশনে আসে। আচ্ছা। আচ্ছা, এখন দেন আমরা হচ্ছে যে জিনিসটা পড়বো, সেটা হচ্ছে বলের ঘাতের সাথে ভরবেগের যে সম্পর্ক। এটা কিছুই না, সেটা হচ্ছে আমাদের এফ ইন্টু টি, এটা তো আমাদের হচ্ছে বলের ঘাত। তো এফ এর জায়গায় আমরা লিখতেছি এম এ, তো এ এর জায়গায় আমরা লিখতে পারি আবার ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণের সূত্র। হুম। এখানে টি আর টি গেল কাটাকাটি, থাকে এম ভি মাইনাস এম ইউ, ওই যে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এই যে এই জায়গায় আমরা যেটা করছি এটাই, আর কিছু না। আচ্ছা, এটা এখানে আর কিছু লাগবে না আমাদের তেমন, এগুলো পারবি। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আসে পরীক্ষায়, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। যে 2 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে সরলরেখী পথে কোনো দেয়ালে আঘাত করে 3 মিটার পার সেকেন্ড বেগে ওই একই পথ বরাবর ফিরে আসে, তাহলে বলের ঘাত কত? মানে আমাদের একটা এই যে বল আছে, এখানে আমরা একটা বল নিলাম, বলটা 5 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে যাচ্ছে, মানে আদি বেগ হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড, হুম সরল পথেই যাচ্ছে এবং আঘাত করছে, আঘাত করে আবার ব্যাগ আসতেছে, ব্যাগ আসতেছে, ভি এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে ব্যাগ আসতেছে, ওই একই পথ পারবো, তাহলে বলের ঘাত কত? এখন এখানে আমাদের সূত্র আমরা কি জানি, জে ইকুয়াল হচ্ছে এফ টি। মানে এখানে আমাদের বল জানা নাই, আমাদের হচ্ছে সময়ও জানা নেই, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো না, আমরা আরেকটা সূত্র জানি,
সেটা হচ্ছে আমরা জানি P2 মাইনাস P1, এই সূত্র আমরা জানি, মানে ভরবেগের পরিবর্তন। এখন ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ। এখন আমাদের কিন্তু দুইটা বেগের ডিরেকশন একই দিকে নেই, ইউ যাচ্ছে এদিকে আর ভি আসতেছে এদিকে। ওকে, একটা মানে ধরতে হবে। হ্যাঁ, তাহলে একটাকে আমরা মাইনাস ধরবো। সেটা হচ্ছে আমরা এম ভি মাইনাস ইউ আমরা ধরলাম যে এই ডিরেকশন, ইউ এর ডিরেকশনটা পজিটিভ, তাহলে ভি এর ডিরেকশন হয়ে যায় নেগেটিভ, তাহলে এম ভি মাইনাস ইউ, ভি এর এটা হচ্ছে মাইনাস এই, আর ইউ এর মান তো 5, তাহলে ভি মাইনাস ইউ, আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে -16। এখান থেকে যদি আমাদের এই যে বলের ঘাত আর কি বলছে দেয়ালের সংস্পর্শ 0.01 সেকেন্ড থাকলে প্রযুক্ত বলের মান জে ইকুয়াল এফ টি, এফ এর মানটা বের করতে বলছে, টি এর মান বলে দিচ্ছে এই যে 0.0, তো জে বাই টি করলে এফ এর মান বের হয়ে যায়। এই এই ম্যাথটা অ্যাঙ্গেল দিয়েও আসতে পারে, যে একটা বল একটা দেয়ালে এভাবে আসতেছে, এই যে এভাবে এই অ্যাঙ্গেল দিয়ে এসে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে দেয়ালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়ে যাচ্ছে, তখন ম্যাথটা একটু কঠিন হয়, এই ম্যাথটা ট্রাই করবি, বুঝছিস? না আচ্ছা। পারলে বলি, এটা হচ্ছে সরল পথে অনেক সময় আসে না। আচ্ছা দেন আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইড হচ্ছে, আচ্ছা এটা পারবি, নিউটন, আমরা তৃতীয় সূত্রে যাই। নিউটনের তৃতীয় সূত্র হলো একদম বেসিক সূত্র, যে প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা খুব ইজি। তো এখান থেকে আমাদের মূলত রৈখিক ভরবেগের যে সংরক্ষণশীলতা সেই জিনিসটা আমরা পাই। তো প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তখন আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের যে ভরবেগ সেটা সংরক্ষিত থাকে, মানে হচ্ছে আমাদের আদি যে ভরবেগটা আছে আর শেষ ভরবেগটা আছে এটা হচ্ছে সমান। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কিভাবে আসতেছে এখানে লেখা আছে, দেখ এফ নেটের মান যদি শূন্য হয় তাহলে ডিপি বাই ডিটি ইকুয়াল শূন্য হয়, ডিপি ইকুয়াল হচ্ছে শূন্য হয়, মানে হচ্ছে ভরবেগের যে পরিবর্তন এটা হচ্ছে শূন্য। তখন আমরা লিখি আর কি যে এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল 0, হ্যাঁ হ্যাঁ। এইভাবে আসছে। আচ্ছা, এটা আর তেমন আগে এলাম না। এখানে আমাদের হচ্ছে সংঘর্ষের ক্ষেত্রে রৈখিক ভরবেগের যে সংরক্ষণ ছিল, তো এই হ্যাঁ হ্যাঁ। জিনিসটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে কোশ্চেন আসে যে দুইটা বল এত আদিবেগে যায়, সংঘর্ষ হয়, এরপর বেগ কত, এরকম একটা কোশ্চেন আসে। তো এটা আমাদের কিছু না, এটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা বল আছে সেটা হচ্ছে এম ওয়ান ভরের একটা বল যেটা ইউ1 বেগে আসতেছে, এম2 ভরের আরেকটা বল যেটা ইউ2 বেগে সামনে আগাচ্ছে, যেটা একই দিকে যাওয়ার পর এই মোমেন্টে এখানে হচ্ছে সংঘর্ষটা হয়েছে। সংঘর্ষটা হওয়ার পর একটা বল এম1 ভি1 বেগে চলে যাচ্ছে আর এম2 বলটা ভি2 বেগে চলে যাচ্ছে। তো আমাদের মূলত এই সংঘর্ষে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করতেছে। তো ক্রিয়া প্রতিক্রিয়াটা কি? এম2 বলটা এম1 কে এদিকে ধাক্কা দিচ্ছে, এম1 বলটা এম2 কে ডান দিকে ধাক্কা দিচ্ছে, এম1 হুম এদিকে ধাক্কা দিচ্ছে, এম2 এদিকে ধাক্কা দিচ্ছে। হুম। তো এফ1 যে বলটা আছে, এই যে এফ1 বল এটা কিসের উপর কাজ করতেছে? এম2 এর উপর কাজ করতেছে, এম1 কর্তৃক এম2 এর উপর প্রযুক্ত বল হচ্ছে এফ1। ওকে, বুঝছি। আচ্ছা, তো এখান থেকে আমাদের এই যে এফ এর মান আমরা জানি বল সমান ভরবেগের পরিবর্তনের হার, এখান থেকে এটা লিখছে, আর এফ2 এর মান সেম ভাবে উল্টা দিকে ভরবেগের পরিবর্তন এমনি লিখছে। এখন ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর হচ্ছে সমান এবং বিপরীতমুখী, তাহলে সমান এবং বিপরীত, তার জন্য আমরা একটা মাইনাস আনলাম, দুটাকে দেখাইলাম, দেখানোর পর আলটিমেটলি আমাদের হচ্ছে এই সূত্রটা আসছে। এই যে এই সূত্রটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি সংঘর্ষের পূর্বে, এই যে আদি ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পরে ভরবেগের যে সমষ্টি এটা হচ্ছে সমান। ক্লিয়ার? সমান। হুম। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে সূত্র দেখছি, যদি আলাদা বেগে যায় আর যদি ধরো এমন হয় যে দুইটা বস্তু লেগে গেছে, সংঘর্ষের পর লেগে হচ্ছে একই বেগে যাচ্ছে, তখন এই যে এম1 যোগ এম2 দুটার ভর যোগ হয়ে যাবে আর ভি বেগে চলে যাবে। এই ক্লিয়ার? বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এই সেম জিনিস দিয়ে গুলি আর বন্দুকের ম্যাথ আসে, একদম সেম জিনিস। গুলি আর বন্দুকের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে বন্দুকের ভরে আমরা এম ধরি, বন্দুকের বেগে ইউ1 ধরি, গুলির ভর এম ধরি, আর সে ইউ2 ধরি। মানে একটা বন্দুক তো দেখছিস, বন্দুক চালানোর সময় হচ্ছে আমাদের একটা ধাক্কা দেয়, তো গুলি এদিকে চলে যায় আর বন্দুকটা পিছনের দিকে একটা পশ্চাৎ বেগে ধাক্কা খায়। হ্যাঁ, পশ্চাৎ বেগ। হ্যাঁ, তো বন্দুকের ভরটাকে আমরা এম ধরলাম আর এই যে পশ্চাৎ বেগটা আমরা ভি ধরতেছি, আর বুলেটের ভরটাকে আমরা ধরতেছি ছোট হাতের এম, আর বুলেটের যে বেগটা বেগ। এটাকে ধরতেছি আমরা ভি। তো ওইখান থেকে আবার সেম ভাবে আমাদের এই সূত্রটা আসছে, একদম সেম প্রসেস। হুম। আচ্ছা, তো এখানে একটা ম্যাথ আছে সেটা হচ্ছে নদী নৌকার একটা ম্যাথ। সে ম্যাথটা হচ্ছে দুজন ব্যক্তি নৌকা দুই পাশে আছে, নৌকার একটা ভর আছে, এখন দুইজন দুই দিক দিয়ে লাফ দিচ্ছে। যদি দুইজন দুই দিক দিয়ে লাফ দেয় তাহলে হচ্ছে একটু নৌকাটা জুম করেন তো। হ্যাঁ, একটু জুম করেন।
দেখা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন তো এই নৌকার দুই পাশে দুজন ব্যক্তি যদি দুই দিকে লাফ দেন, তখন আমাদের নৌকার বেগটা কোন দিকে কত বেগে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আলটিমেট জানার বিষয়। তো আমাদের প্রথম ব্যক্তির ভর দিয়ে দিছে, বেগ দিয়ে দিছে, দ্বিতীয় ব্যক্তির ভর দিয়ে দিছে, বেগ দিয়ে দিছে। সংঘর্ষটা কি হচ্ছে? নৌকার সাথে সংঘর্ষ হচ্ছে। একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে। তো আমাদের আদি ভরবেগ কত হচ্ছে? দেখ, এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এইদিকে। তখন আমাদের কি হচ্ছে? M1। আমাদের আদি ভরবেগ কি? আমাদের স্থির অবস্থায় ছিল প্রথমে সবকিছু। ব্যক্তিও হুম দাঁড়ায় ছিল, এটাও দাঁড়ায় ছিল, নৌকা স্থির ছিল, মানে আদি ভরবেগ নাই, সব শূন্য। হুম শেষ ভরবেগ কি হচ্ছে? শেষ ভরবেগ হচ্ছে আমাদের আহ, নৌকার যে ভরটা আমরা ধরছি এম, ভি ধরলাম, নৌকার বেগ হচ্ছে ভি, বড় হাতের ভি। তো M1 V1, এই যে M1 V1 হচ্ছে ধরলাম আমরা প্রথম বস্তুর, M2 V2 হচ্ছে দ্বিতীয় বস্তুর, আর MV টোটাল শেষ ভরবেগ হচ্ছে শূন্য। এখান থেকে আমরা ভি এর মান বের হয়ে যাচ্ছে। ওকে। শেষ ভরবেগ শূন্য মানে বুঝছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বুঝছি, আদি বেগ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আদিতে আর আছে। কি মানে হচ্ছে আদিতে শূন্য ছিল না, ওইটা বুঝছি আদিটা আসলে। শূন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এটা। আচ্ছা, এখানে আমাদের তেমন কিছু নাই। আচ্ছা, এটা পড়া লাগবে না, এটা অ্যাডমিশনে আসে। দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সহনশীলতা। আচ্ছা, এখানে একটা মাইনাস ধরার কথা না, মানে এম তুই, ওয়ান। আচ্ছা, এখানে যদি তুই মাইনাস ধরস তাহলে হচ্ছে যেদিকে প্লাস হবে, যদি আমাদের মান, আচ্ছা এখানে যদি আমি বলি তোকে, এটা যদি একটারে প্লাস একটারে মাইনাস ধরো, যেহেতু দিক বিপরীত। ওকে। তো আমাদের ভ্যালুটা যদি প্লাস আসে, তখন আমরা এইদিকে দিকটা বলবো, আর যদি মাইনাস আসে এদিকে দিকটা বলবো। এখানে যেহেতু এরা প্লাস দিয়ে দেখাইছে, তার মানে হচ্ছে তোর এখানে দিক হচ্ছে নিজের থেকে কনসিডার করে নিছে। তো তুই হচ্ছে মাইনাসই করি, দেখ এখানে এই যে দেখ VA1 এর মান কিন্তু -3.25 লিখছে। এই এই যে V1 এর যে ভ্যালু, এটা হচ্ছে -3.25, বুঝিস নাই? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, এখানে দ্বিমাত্রিক ক্ষেত্রে এই জিনিসটা পড়ছিস? ত্রিমাত্রিক ক্ষেত্রে রৈখিক ভরবেগের না। আচ্ছা, এটা মূলত হচ্ছে ভেক্টর আর কি, পুরোটাই ভেক্টর। তো এই ক্ষেত্রে একটা বস্তু এখানে গেল, এই জায়গায় সংঘর্ষ হইলো, সংঘর্ষ যাওয়ার পর একটা চলে গেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা চলে গেছে কোনো একটা অ্যাঙ্গেলে। তো আমাদের এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে, আর এই বস্তুটা কত বেগে গেছে এটা বের করা লাগবে। তো এত টাফ আসার কথা না। তো আমি যেহেতু একাডেমিক এখন পড়াচ্ছি, এটা তোকে এখন পড়াইলাম, এটা তুই দেখিস, এটা অ্যাডমিশনে আসে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা অ্যাডমিশনের কোশ্চেন, এই যে দুইটাই অ্যাডমিশনের কোশ্চেন, এটা অ্যাডমিশনের কোশ্চেন, এটা বইটা আসছিল এর আগে। আচ্ছা, এবার হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ কি আর অস্থিতিস্থাপক সংঘর্ষটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষটা হচ্ছে যে সংঘর্ষে আমার সব সংরক্ষিত থাকবে, মানে আমাদের ভরবেগও সংরক্ষিত থাকবে, আমাদের গতি শক্তিও সংরক্ষিত থাকবে। দুইটাই যদি সংরক্ষিত থাকে তখন আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। আর ভরবেগ সংরক্ষিত থাকলো কিন্তু গতিশক্তিটা অসংরক্ষিত হইলো, তখন আমরা বলি এটাকে অস্থিতিস্থাপক। এই জিনিসটা আমরা দেখি একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। কথা বোঝা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, একমাত্রিক স্থিতিস্থাপক যে সংঘর্ষটা আছে, সেটা হচ্ছে হ্যাঁ আমরা বলতেছি স্থিতিস্থাপক, মানে হচ্ছে তার ভরবেগটাও সংরক্ষিত, গতিশক্তিটাও সংরক্ষিত। হ্যাঁ মানে কি, তোর হচ্ছে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান হবে, এটা গেল, হ্যাঁ এটা ক্লিয়ার। আর গতিশক্তি সংরক্ষিত মানে আদি যে গতিশক্তি আছে আর শেষ গতিশক্তি এটা সমান হবে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে স্থিতিস্থাপকের ক্ষেত্রে। আর অস্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হইতো? শুধু এটাই সমান হইতো কিন্তু এটা সমান হইতো না, যেহেতু তুমি একটা অস্থিতিস্থাপক। আবার বলেন তো। স্থিতিস্থাপক সংঘর্ষে তোর ভরবেগও সংরক্ষিত থাকে, গতিশক্তিও সংরক্ষিত থাকে। হ্যাঁ আর অস্থিতিস্থাপক যেটা, সেটার মধ্যে ভরবেগটাই সংরক্ষিত থাকে, এটা ঠিক থাকে কিন্তু এটা সমান হয় না। আদি গতিশক্তি আর আচ্ছা শেষ গতিশক্তিটা সমান হয় না, এটা সমান হয় না। বুঝছি বুঝছি। আচ্ছা, দেন আমাদের পরের স্লাইডে হচ্ছে এই যেটা দেখাইছে, এটা আমাদের প্রমাণ আসবে না, এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা মাথায় রাখবি। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এই সূত্র থেকে ম্যাথ আসে। সেটা হচ্ছে আমাদের, ধর সংঘর্ষে তোকে হচ্ছে M1 দিয়ে দিছে, একটা বস্তুর ভর দিয়ে দিচ্ছে, ওইটার আদিবেগ দিয়ে দিছে, M2 দিয়ে দিচ্ছে, U2 দিয়ে দিছে। এখন তোকে বললো যে V1 বের কর, এটা তোকে বলতে পারে। এখন তোর কাছে কিন্তু V2 নাই, V2টা নাই। হ্যাঁ এখন আমরা কিন্তু M1 U1 যোগ M2 U2 ইকুয়াল M1 V1 যোগ M2 V2, ওই সূত্রে অ্যাপ্লাই করতে গেলে আমাদের V2 এর মান লাগবে, কিন্তু V2 এর ভ্যালু তো দেওয়া নেই। তখন আমাদের এই সূত্রে অ্যাপ্লাই হয়, V2 ছাড়াই এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। যদি তোকে স্থিতিস্থাপক সম্পর্ক বলে দেয় সংঘর্ষ, তখন হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করি যে M1 - M2 বাই M1 + M2 U1
প্লাস টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ টু। এটা মুখস্থ থাকতে হবে, বুঝছিস? হুম এটা প্রমাণটা এখান থেকে আসছে, প্রমাণ আর দেখাইলাম না, প্রমাণ আসে না পরীক্ষা, মুখস্থ রাখলে। আর সেম ভাবে তোকে বলে দিতে পারে যে হচ্ছে ভি এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু, আর ভি ওয়ান হচ্ছে তোর দেওয়া নাই কিন্তু ভি টু বের করতে বলছে, তখন আমাদের এই সূত্র অ্যাপ্লাই। এটা মনে রাখার সহজ টেকনিক আছে, মানে হচ্ছে ভি টু আছে, এখানে আমরা এম টু ধরবো, এম টু মাইনাস এম ওয়ান, আর নিচে সবসময় এম ওয়ান প্লাস এম টু থাকে। আর ভি টু এর জন্য আমাদের এখানে আদি একটা হয় ইউ টু, আর বাকিটা হচ্ছে যেহেতু এখানে ইউ টু নিয়ে নিছে ইউ ওয়ান হয়, আর এম টু যেহেতু এখানে আগে নিছে তার জন্য এম ওয়ান হয়। এই মনে রাখবি আর কি। হুম হুম হুম। আচ্ছা, বুলেটের ম্যাথ করছিস এর আগে? বুলেটের ম্যাথ, হ্যাঁ করছি এসএসসি তে। আচ্ছা, বুলেটের ম্যাথ সহজ আছে, বুলেটের ম্যাথ আবার শর্টকাটও আছে। তো এখানে বুলেটের ম্যাথ তেমন কঠিন না, এটা হচ্ছে মূলত আমাদের বলছে 50 গ্রাম বহরের একটি বুলেট প্রতি সেকেন্ডে এত 400 মিটার প্রাথমিক বেগে একটি দেয়ালকে আঘাত করে এত বলের সাহায্যে ভেদ করা যায়, প্রতি সেকেন্ডে এত এত দেওয়া আছে, দেয়ালের ভেদ কত। আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের মূলত দিয়ে দিছে কি, বুলেটের ভর দিয়ে দিছে 50 গ্রাম, এই যেটা আমরা কেজিতে কনভার্ট করছি। আমাদের বলছে 400 মিটার প্রাথমিক বেগে, মানে হচ্ছে 400 মিটার পার সেকেন্ড হচ্ছে আদি বেগ, ইউ দেওয়া আছে। এবার বলে দিচ্ছে গড় বলের সাহায্যে ভেদ করা যায়, মানে হচ্ছে আমাদের এফ এর মান দিয়ে দিছে যে কত বলে সে ভেদ করতে, এরপর প্রতি সেকেন্ডে 50 মিটার বেগে তার দেয়াল থেকে নির্গত হয়, দেয়াল থেকে কত বেগে নির্গত হয় এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের হুম ভি দেওয়া আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা দিয়ে আমরা এস এর মান বের করে ফেলি। এখানে আমাদের দেখ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার যোগ টু এস, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার যোগ টু এ এস, এই সূত্র পড়ছিস না গতিবিদ্যায়? হ্যাঁ হ্যাঁ করছি। এখানে এ এর মানটা বের করতেছি আমরা এফ বাই এম দিয়ে, এফ এর মান তো দেওয়া আছে, এম এর মানও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এফ বাই এম দিয়ে করলাম, তো এখানে আমাদের এটা এস এর ভ্যালু আসছে। বুঝছি। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। এখন আমাদের বলছে আমাদের যদি এখন এটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের শেষ বেগ যখন 50 মিটার পার সেকেন্ড, এখন যখন শেষ মানে হচ্ছে যাইতে যেতে 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 একসময় বুলেটটা থামবে, মানে হচ্ছে ভি এর মান জিরো। হ্যাঁ। তো জিরো ধরে আবার হচ্ছে তোর আরেকটা ইয়া এ এর মান বের করবি। তো এই এ এর মান যেটা বের করলি এটা হচ্ছে কি, অন্য একটি বুলেট একই প্রাথমিক বেগে একই বল নিয়ে দেয়াল ভেদ করতে পারে না। মানে কি, দেয়াল ভেদ করতে পারে নাই মানে কি, শেষ জায়গায় শেষ হয়ে গেছে, মানে ভি এর মান জিরো হয়ে গেছে, ইউ এর মান আগের মতোই আছে। এখান থেকে আমাদের একটা এ এর ভ্যালু আসছে, এই যে এই ত্বরণে গেলে আমাদের হচ্ছে বুলেটটা থেমে যায়। তো ওইখান থেকে আমরা এম ইকুয়াল এফ বাই এ দিয়ে এম এর মানটা বের করি, বুলেটের ভর। বুঝছি, এটা বুঝছি। আচ্ছা, আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে জড়তা, জড়তা কিছুই না, জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায়, এটাই হচ্ছে জড়তা। তো এখানে এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই জিনিসগুলো তোমার লাগবে না, এগুলো অ্যাডমিশনের পড়া, এগুলো আপাতত বাদ। আপনি কি ওই টাইমে অ্যাডমিশনের প্রসেস করছিলেন, মানে চাকরি সুযোগ পাওয়ার? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। 100 টাকা এটা আমার, এগুলো লাগবে না, এটা বুয়েটের কোশ্চেন ছিল ব্যক্তিগত। আচ্ছা, রকেটের ম্যাথ তো আমাদের একাডেমিকে দেয় না, এটাও আমি দেখাইলাম। রকেটের ম্যাথ আমাদের একাডেমিকে খুবই কম ক্লিয়ার, কলেজও দিবে না, স্লাইড লাগবে না, এগুলো অ্যাডমিশন, গুলি কপি করেও দেয় না। আচ্ছা, ব্লক টানা ঠেলাটা দেখে, ব্লক টানা ঠেলা ইম্পর্টেন্ট, এটা দিতে পারে। কি কল দেয় এখন, ব্লক টানা ঠেলা করছিস? কোনটা? ব্লক টানা ঠেলা ব্লক টানা ঠেলা, হ্যাঁ করছি, সুতার টানা আর কি। আইডিয়া আছে, মানে কি ফর্মুলা বা কি ইয়া হয়ে অ্যাপ্লাই হয় এটা? হ্যাঁ, সামেশন অফ এম এ দিয়ে, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি এই একটা ম্যাথ করাইলে তুই সব বুঝে যাবি। তো আমাদের এখানে এম থ্রি একটা বস্তু, এম টু একটা বস্তু, আর এম ওয়ান একটা বস্তু। ওকে, সেগুলো কিসের সাথে লাগানো আছে, সুতার সাহায্যে। তো সুতার সাহায্যে লাগানো মানে কি, সুতার এই বস্তুটা এদিকে একটা টান পাবে, এদিকে একটা টান পাবে, এদিকে একটা টান পাবে, এদিকে একটা টান পাবে। দাঁড়া একটু জুম করি তাহলে বুঝতে পারবি। আচ্ছা, তো এই এই সুতার টানটা কোন দিকে হচ্ছে, মনে রাখবি বস্তু থেকে সুতার টান সবসময় বাইরের দিকে হয়। এই যে এই বস্তুটার যে সুতাটার টান এটা টি থ্রি বাইরের দিকে, এম টু বস্তুর টান টি টু বাইরের দিকে, আবার এটার জন্য টি টু বাইরের দিকে, টি ওয়ান বাইরের দিকে। ঠিক আছে, এটা তো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। আর আমরা টানতেছি এদিক দিয়ে, এদিকটা আমি নিজে ফোর্স দিয়ে টানতেছি, এই পুরো সিস্টেমটা, এটা একটা পুরোটা সিস্টেম।
যে এটার এম থ্রি এর ভর জানি, এম টু এর ভর জানি, এম ওয়ান এর ভর জানি। এখন বলছে সিস্টেমের ত্বরণ কত। তো এই পুরোটা হচ্ছে একটা সিস্টেম। ওকে, হ্যাঁ 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 এখন পুরো সিস্টেম তুই ধর এটাতে একটা বস্তায় ঢুকাইলি। এই বস্তায় ঢুকায় এবার তুই হচ্ছে টানতেছস, মানে কি এটা টোটাল ভর কত? এম ওয়ান যোগ এম টু যোগ এম থ্রি হ্যাঁ হ্যাঁ। কত আসে? এটা এক যোগ দুই যোগ তিন মানে হচ্ছে ছয় আসে। তাহলে এর মান কত আসবে? সিস্টেমের ত্বরণ এফ বাই এম, 60/6, দোষ। 10। এটা হচ্ছে আমাদের সিস্টেমের ত্বরণ। ওকে, হুম। এটা আমাদের সিস্টেমের ত্বরণ। এখন আমাকে বলছে প্রতিটা বস্তুর উপর প্রযুক্ত বল কত। এখন প্রতিটা বস্তুর উপর যে বল সেটা কি? আমাদের প্রথম বস্তুটার উপর বল কত? এই বস্তুটার উপর বল, এফ মাইনাস টি টু। না না, এক মাইনাস টি টু কেন? শুধু আমি বলতেছি, শুধু ধর, আচ্ছা আমি দাঁড়া দাবার দিন বুঝি। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে এই বস্তুটার উপর কি পরিমাণ ইয়া কাজ করতেছে, মানে এই পুরা সিস্টেমের ত্বরণ কত, এটা কত ত্বরণে যাচ্ছে। এই ইকুয়াল আমরা বলছি কত, 10 ত্বরণে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এখন বলছি প্রতিটা বস্তুর উপর প্রযুক্ত বল, মানে এই বস্তুটার উপর প্রযুক্ত বল কত। তাহলে এই বস্তুর ভর গুণ ত্বরণ, এম এন এম এ, তাহলে 3 গুণ 10, 30। আবার যদি তোকে বলি আমি ও এই বস্তুর এই ত্বরণ কত, প্রযুক্ত বল কত, তাহলে আচ্ছা, আমি আমি এটা তো আমি যে বললাম এফ তো তিনটা বস্তুর ক্ষেত্রে আমি যেন বলে রাখছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সুতার টানের ক্ষেত্রে তুই ওইটা হবে, তুই যেটা বলছিস। হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল প্রতিটা বস্তুর জন্য বলতেছি প্রযুক্ত বল কত। ইন্ডিভিজুয়াল প্রতিটা বস্তুর জন্য এম ওয়ান এ, এম টু এ, এম থ্রি এ, শেষ, আর কিছু না। ওকে, হুম। এখন সুতার টান কত, সুতার টান কোন দিকে কাজ করতেছে। এই যে সুতার টান আমরা হিসাব করি, দেখেন আমাদের টি থ্রি, এই বস্তুটার উপর শুধু এদিকে একটা বল না, টি থ্রি, হ্যাঁ। আর কিছু তো এদিকে তো কিছু নাই। টি থ্রি এর মান কত হবে? টি থ্রি সমান হবে এম থ্রি, এম থ্রি এ। ওকে, এখন টি টু, এই যে আমাদের হচ্ছে এই সুতার টানটা কত, টি টু, এই টানটা কত। এখন আমি যদি হিসাব করি যে এই বস্তুটা তুই ধরলি, এই বস্তুটাকে তুই ধর ঝুলাইলি, ঝুলানোর পরে এই বস্তুটার উপর কি কি ফোর্স কাজ করতেছে? এম টু ভর, মানে এই যে বস্তুটা নিলি তুই, এই বস্তুটার হ্যাঁ ভর হ্যাঁ আর হচ্ছে এর আগেরটার ভর। সে মানে তুই ধর এতটুকু কাটলাম, তাহলে আমাদের এই দুইটা ভরই আছে না শুধু। হ্যাঁ হ্যাঁ তাহলে এম টু যোগ এম থ্রি ইন্টু এ গেল। হ্যাঁ। এবার হচ্ছে আমরা এম ওয়ান, এখানে টি ওয়ানের সুতার টান, তাহলে এটা কত হবে? তাহলে আমাদের এবার পুরাটা, তাহলে পুরাটা 16 নিউটনে কাজ করতেছে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এটা মূলত বলের সমবর্তন নীতির উপর কাজ করে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোর সহজ হয়েছে কি, এটা সরল রেখে দিছে, ঝুলাই দিতে পারতো, এই যে এরকম ঝুলাই দিতে পারতো, ঝুলাই দিলে কি হইতো, তখন একটা আমাদের অভিযোজন ত্বরণ কাজ করতো। এই যে বল, তখন আমাদেরকে এই ফোর্সটা এটা দেওয়া লাগতো না, এটাই আমার পৃথিবী দিচ্ছে। আরেকটা আছে না এরকম, মানে এরকম ব্লক গুলা একটা ঘুরায় যে। ওটাতে কপি করলে ঘুরায়। না না না, ওটা না। মনে করেন যে যেমন পাথর একটা সুতার মধ্যে ভেঙে যেভাবে ঘুরায়, এরকম মানে তিনটা ব্লকের সুতার মধ্যে ভেঙে একসাথে ঘুরায়। হ্যাঁ, ওইটাও আছে, পাবি। আহ, ওইটা ওইটা একটু মজা আছে ওইটা, পড়তি ওইটা। ওটা পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা দেখ, অত ইয়া দিবে না, এগুলোই দিবে। কঠিন করলে এই যে এটাই কঠিন একটু, যাই এটা আরো কমপ্লেক্স করা যায়, এটা সহজ এক্সাম্পল দিছি। এখানে একটা ভর এম থ্রি, এম ওয়ান হচ্ছে 3 কেজি ধর, আর এখানে একটা হ্যাঁ 6 কেজি, তো সুতা এদিকে অভিযোগ তরণে ঝুলাই রাখছো আর কি তুই, কোনো কিছু দিয়ে। তো নিচে এমজি কাজ করতেছে, আর সুতার টানটা হচ্ছে এখানে। দেখ সুতার টান, এখানে কিন্তু সুতার টান, মনে রাখবি একটা সুতার উপর সুতার টান কিন্তু হচ্ছে একই, একই কাজ করে। এখানে যে টি টু টি থ্রি ছিল না, এটা কিন্তু একই ছিল, একইভাবে কাজ করতেছিল এই সুতার উপর। তো এখানে অভিযোগ ত্বরণে এই যে সুতার টান, এই বস্তু টি টেনে টানতেছে, এদিকেও টি দিয়ে টানতেছে, হ্যাঁ যেহেতু ঝুলাই আছে। তো এখানে আমাদের মূলত লব্ধি বল যেটা বললি সামেশন অফ এফ ইকুয়াল এম, এই সামেশন অফ এফটা আমরা হিসাব করবো, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমাদের বল কি কাজ করতেছে, আমাদের এখানে বল কাজ করছে এম জি জি। নিচের দিকে, আর উপরের দিকে কি কাজ করতেছে? টি টি ওয়ান মানে টি আর কি। টি কাজ করতেছে। এখন টি ছাড়া আমি যদি ধরে রাখি, আমি যে ধরে রাখছি এখানে, তাহলে এখানে একটা এফ কাজ করতেছে না। হ্যাঁ তাহলে এই যে টি আর এফ এর যোগফল আর এম জি, তো এম জি হচ্ছে বড়, কারণ টি আর এফ এর যোগফল যদি তুই বড় ধরস, তুই টি প্লাস এফ এর বড় ধরস, তাহলে মানে কি তখন তুই তোর নিচের তরল দিকে থেকে। নিয়ে যাচ্ছিস। হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ, তাহলে এম জি মাইনাস টি প্লাস এফ ইকুয়াল হচ্ছে এম এ, তো এখান থেকে বাকিটা টি এর মান বের করে দিবি।
লিফট লিফট অনেক ইম্পর্টেন্ট জিনিস। লিফট পড়ছিস না? হ্যাঁ, লিফট করছি লিফট পারিস? মোটামুটি। আচ্ছা, এখানে সেম কনসেপ্ট, সামেশন অফ এ টু এম। এখানে একটা লিফট, সেটা হচ্ছে এ ত্বরণের উপরের দিকে যাচ্ছে। কোনো একটা লিফট এ ত্বরণে যদি উপরের দিকে যায়, তার হুম, মানে লব্ধিটা কোন দিকে? উপরের দিকে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। তাহলে আমাদের এই জায়গায় কাজ করতেছে কি, একটা সুতা টি আর একটা অভিষেক ত্বরণ এম জি, ঠিক না? হ্যাঁ, তো লব্ধি যদি উপরের দিকে হয় মানে কি টি এর পাওয়ার বেশি, তাহলে হবে হ্যাঁ, টি মাইনাস এম জি ইকুয়াল হচ্ছে লব্ধি কত এম এ, ঠিক আছে? হ্যাঁ। এই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল এম জি প্লাস এম, এই আর কিছু না, এটাই হচ্ছে লিফট। আর সেম জিনিস যদি তোকে বলি আমি যে লিফটটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে এ ত্বরণে, মানে কি হ্যাঁ, লব্ধি ত্বরণ কোন দিকে এবার? নিচের নিচে। দিকে। তাহলে কি হবে এম জি মাইনাস টি মানে জি। ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে টি এর মান কত আসে? এম জি মাইনাস এম এ। এম কমন নিলে জি মাইনাস এ। হ্যাঁ এই, আর কিছু না। তো এবার হচ্ছে আমরা বলতে পারি যে স্থির অবস্থায় বা সমবেগে চলতেছে লিফটটা। তো এই সমবেগে বা স্থির অবস্থায় চলা মানে কি, স্থির অবস্থায় থাকা জিরো। মানে কি, এ এ এর মানটা জিরো হয়ে গেছে, মানে এটা পাস, তার মানে হচ্ছে টি ইকুয়াল এম জি। কিরে। ওকে, হ্যাঁ। আর কিছু আচ্ছা, না। 1 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ড। হ্যাঁ ভাই, বলেন। আচ্ছা, তো এখানে মূলত আমাদের যে ম্যাটটা আসে, ম্যাটটা হচ্ছে এই ম্যাটটা, যে একটা লিফট এ তরণের উপরে উঠতেছে, লিফটের ভিতরে একটি বস্তু আছে, বল ধরে থাকলে আপাত ওজন কত, এটা হচ্ছে আমাদের এরকম ম্যাথ একটা দেয়। তো আপাত ওজন কিছুই না, আপাত ওজন হচ্ছে তুই যেটা বের করছিস এই যে এটাই হচ্ছে আপাত ওজন, টি এর মান, সুতার টানটাই হচ্ছে আপাত ওজন, মানে এটাই অনুভব করে। ওকে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে বলছে বলটি যদি একটা বল যে ধরে রাখছে ওইটা 1.5 মিটার উপরে আছে এবং এটা ছেড়ে দিছে। তো আমাদের মূলত কি হচ্ছে, আমাদের মূলত এসব ক্ষেত্রে আমাদের সব কিছু সেম। আমরা যে পড়ছি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা পড়ছি না আমরা গতিবিদ্যায়? হ্যাঁ, বুঝছি। এই জিনিস পুরোটাই সেম, শুধু এখানে শুধু একটা জিনিস নেবে, সেটা হচ্ছে ত্বরণ। সে যদি লিফটটা উপরের দিকে ওঠে তখন তুই ত্বরণ ধরবে এই যে জি প্লাস এ, আর যদি নিচের দিকে যায় তাহলে জি মাইনাস এ, তাহলে জি এর জায়গায় শুধু জি প্লাস এ বসে দিবি উপরের দিকে ওঠার সময়, আর নিচের দিকে যাওয়ার সময় জি মাইনাস এ বসে দিবি, তাহলে শেষ। আর কিছুই না। ওকে, হুম, বুঝছি। এই আর কিছু না, এই আর করা লাগবে না এখানে তেমন কিছু। এটা অনেক কঠিন নয়, এটা লাগবে না। এবার হচ্ছে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি কি? আমরা এতক্ষণ যা পড়তেছি সব ছিল সরল সরলরৈখিক গতি, এখন আমরা ঘোরাচ্ছি কোন একটা বলকে। তো এক্ষেত্রে সব জিনিস সেম। আমরা আগে ছিল রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক সরণ, এখন হয়ে যাবে সব কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ। ওকে। হুম, তো কৌণিক, তো আমাদের এইখানে আর কিছু নেই, গড় কৌণিক বেগ। তো আমাদের দেখ আমরা সরণ নর্মাল রৈখিক বেগ কি পড়ছি, ভি ইকুয়াল এস বাই টি পড়ছি না? হ্যাঁ, এখানে কৌণিক বেগকে আমরা প্রকাশ করি, এখানে আগে আমি তোকে আগে দেখাই দিই, সেটা হচ্ছে আমরা এখানে রৈখিক বেগে যেটা ভি, কৌণিক বেগে সেটা ওমেগা। রৈখিক ইয়া ত্বরণ যেটা আল এ, সেটার কৌণিকে হচ্ছে আলফা। রৈখিকের যে সরণ এস, সেটা কৌণিকে হচ্ছে থিটা। আর টি এর মান টি থাকে। এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এবার তুই কি করবি, ভি ইকুয়াল এস বাই এ, এস বাই টি যদি হয় তাহলে এস এর জায়গায় কি বসাবি, থিটা বসাবি, ডেল থিটা এটা। বাই ডেল টি। আর ভি এর জায়গায় বসাই দিবি ওমেগা, বলতে আমরা পার্থক্য নিয়ে কাজ করি, তার জন্য হচ্ছে ডেল থিটা। এই, বুঝছি। এবার হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। তাৎক্ষণিক কৌণিক বেগ কিছুই না, আগেরটা ছিল হচ্ছে নর্মাল। তাৎক্ষণিক মানে হচ্ছে খুব অল্প সময় হচ্ছে, অল্প সময় মানে হচ্ছে টি এর মান, ডেল টি এর মান টেন্ডস টু জিরো, তখন আমরা ডিফারেন্সিয়েশন করি ডি থিটা বাই ডিটি, এটা আমাদের এখন আপাতত লাগবে না, ডিফারেন্সিয়েশন করলে বুঝবি। আচ্ছা, এবার হচ্ছে কৌণিক গতি, রৈখিক গতি, সেম। এখানে কিছুই না, এটা হচ্ছে সম্পর্কটা দেখা হচ্ছে যে ভি আর ওমেগা যে আমরা বললাম এটাতে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল ওমেগা। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ওদের সম্পর্ক। তো এখান থেকে ওদের যে ভি ইকুয়াল এস বাই টি লিখছে, তো একটা বৃত্ত, বৃত্তের যে এস এটা কত পরিধি না, হ্যাঁ, তো টু পাই আর বাই টি। তো টু পাই
আর বাই টি, টু পাই বাই টি কে আমরা লিখতে পারি ওমেগা, ওমেগা ইন্টু আর, এভাবে আসছে সূত্রটা। এখান থেকে আমরা কয়েকটা সূত্র আসে, যেটা হচ্ছে ওমেগা ইকুয়াল আমরা লিখতে পারি টু পাই এফ। ওকে। 2 পাই বাই টি এটা সূত্র হচ্ছে ওমেগা। হ্যাঁ, টু পাই বাই টি এর সূত্র ওমেগা, ওমেগা ইকুয়াল টু পাই বাই টি, ওমেগা সমান টু পাই বাই টি। এগুলা আইডিয়া আছে কোনো? না, মনে করতেছে না, পড়িনি মনে হয়। দেখ আমি তোকে বুঝাই, এখানে হচ্ছে এই স্ক্রিন দেখা যাচ্ছে না, বোর্ড? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা বলতেছি সেটা হচ্ছে আমাদের ভি সমান কত, এস বাই টি। আমরা একটা বৃত্ত ধরছি, আমরা হচ্ছে একটা বৃত্ত ধরছি, যেখানে একটা আমরা বৃত্ত ধরলাম, যে বৃত্তের যে আমরা এসটা বলতেছি, বৃত্তের এস কি হয়, এস হচ্ছে টু পাই আর, পরিধি। হ্যাঁ, আচ্ছা, এটুকু আমরা জানি, তাহলে আমরা লিখি যে টু পাই আর বাই টি। এখন আমরা জানি যে ওমেগা মানে হচ্ছে টু পাই বাই টি। ওকে। আর হ্যাঁ, আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এফ এর মান, যেটা এফ এর মান হচ্ছে ওয়ান বাই টি। এটা হচ্ছে হ্যাঁ, কম্পাঙ্ক, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন টু পাই বাই টি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ওমেগা ইন্টু আর। এতটুকু হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল আমরা এখানে লিখতে পারি কি, তো হচ্ছে ভি ইকুয়াল, না ওমেগা ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি টু পাই বাই, যে কি লিখবো, ওয়ান বাই টি। এই ওয়ান বাই টিকে আমরা কি লিখতে পারি, এফ লিখতে পারি। এটা হচ্ছে বুঝছি। এখান থেকে এফ। মাইকটা একটু ক্লিয়ার ভাবে নেওয়া আছে। আচ্ছা, তো ওমেগা সমান হচ্ছে টু পাই এফ। ওকে। তো আমাদের এখানে আলটিমেটলি কি সূত্র আসছে, আমাদের আলটিমেটলি সূত্র আসছে যে ভি সমান ওমেগা আর, এ একটা আসছে, ওমেগা সমান টু পাই এফ, এ একটা আসছে। আর এগুলো তো আমাদের বেসিক সূত্র, ওমেগা সমান টু পাই বাই টি আর এফ সমান ওয়ান বাই টি। এই হুম, এবার হচ্ছে ভি ইকুয়াল ওমেগা যে আর সমান, এটাই দেখাইছি আর কি। বুঝছিস তো? বুঝছি, বুঝছি। আচ্ছা, আচ্ছা, এতটুকু আমাদের ক্লিয়ার হলো। এখন আমাদের এখানে এই ম্যাথ আসবে নাকি? আচ্ছা, এটা কিছুই না, এটা হচ্ছে একটা ঘড়ির কৌণিক বেগ কত এগুলো বের করছে, সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটার জন্য কত, টু পাই সবার জন্য ফিক্স, শুধু টি এর মানটা চেঞ্জ হবে। একটা সেকেন্ডের কাঁটা ঘুরে আসে কত, 60 সেকেন্ডে, 1 মিনিটে 60 সেকেন্ড অতিক্রম করে। হ্যাঁ, এই যে 60 দিয়ে ভাগ করছে। মিনিটের কথা কত, 1 মিনিট কত সেকেন্ড, 1 ঘন্টা। 1 মিনিট 60 সেকেন্ড। 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60, 3600। আর হচ্ছে 3600। ঘন্টা, ঘন্টা কত, ঘন্টা হচ্ছে বলছে ধর 12 ঘন্টা, এখানে হচ্ছে বলে দিচ্ছে যে 1 মিনিট ধরছে, হচ্ছে 1 ঘন্টা ধরছে, আর হচ্ছে 12 ঘন্টা ধরছে, তো 12 ঘন্টার জন্য কত, 12 গুণ 3600। এটাই আনসার। বুঝছিস সেটা? হুম, এটা বুঝছি। আচ্ছা, এখানে আর কিছু নাই, এখানে হচ্ছে কৌণিক ত্বরণটা এবার আমরা করবো। কৌণিক, এককটা কি? একক, ডাব্লিউ এর একক। আচ্ছা ডব্লিউ একক, আচ্ছা ডব্লিউ এককটা বুঝাই, সেটা হচ্ছে তোর ওমেগা সমান আমরা কি পড়তেছি, ওমেগা সমান আমরা পড়ি কি থিটা বাই টি। এটা কিভাবে আসছে, ওই যে ভি ইকুয়াল এস বাই টি এর মতো। তো থিটা এর একক কি, রেডিয়ান, হ্যাঁ। আর টি এর একক হচ্ছে সেকেন্ড। হুম, এভাবে আসছে। আচ্ছা, বুঝছি। এবার হচ্ছে অ্যাক্টিভ বৈদ্যুতিক পাখা, এটা হচ্ছে মূলত কৌণিক ত্বরণ। যে ম্যাথ করতেছে এটা কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ কি, দেখ আমরা এ সমান কি পড়ছিলাম রৈখিকের ক্ষেত্রে, এ সমান পড়ছিলাম ডেল ভি বাই ডেল টি পড়ছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। তো আলফা এবার যদি কৌণিক বলি তাহলে কি হবে, ডেল ভি এর জায়গায় ডেল এল ওমেগা ওমেগা। বাই ডেল টি, জাস্ট ভি এর জায়গায় ওমেগা দিয়ে রিপ্লেস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আলফা ইকুয়াল হচ্ছে তাহলে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। এখন আমাদের বলে দিছে দেখ, যে আমাদের ফার্স্টে ঘুরতেছিল 210 আরপিএম, মানে হচ্ছে রিভলিউশন পার মিনিট। ঘুরে গতি বৃদ্ধি করে হইছে 11 সেকেন্ডে, টি এর মান দিয়ে দিছে, হচ্ছে 630 রিভলিউশন পার মিনিট হইছে। মানে এটা আমাদের কত, ওমেগা ওয়ান, এটা হচ্ছে আমাদের ওমেগা টু। এটা তো একটু বোঝা গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে আমাদের আলফা এর মান বের হয়ে গেছে। বস, আবর্তন সংখ্যা কত, আবর্তন সংখ্যা কি হবে, কোনো আইডিয়া আছে? না, আচ্ছা, মানে কি কি বলে, পর্যায়কালের মতো। আবর্তন সংখ্যা দেখ, এই যে এখানে হচ্ছে তোর এস ইকুয়াল টু পাই আর এন, এটা কেমনে আসছে আমি বলি।
তোর হচ্ছে এফ যেটা কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা মানে কি এক সেকেন্ডে কতবার ঘুরতেছে না এই জিনিসই আর কিছু না। ঠিক আছে, বুঝছি বুঝছি। এই আর কিছু না। তো এইটা হচ্ছে আবর্তন সংখ্যা। আর দেখাইলাম না আপনার, দেখাই দিচ্ছি, দেখ এটা দেখলে বুঝবি। এখানে হচ্ছে তোর সরণ বের করছে, এটা হচ্ছে নাম্বার অফ রিভলিউশন বের করছে। এটা বুঝছিস কিছু না বুঝিস কিছু? মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা আমার এটা দেখ, দেখ। আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে রৈখিকে, এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম জিনিস দেখ, এস এর জায়গায় আমরা কি বসাচ্ছি, কৌণিকে থিটা। এটা। ইউ এর জায়গায় ওমেগা ওয়ান বা ওমেগা ইনিশিয়াল, আর ভি এর জায়গায় ওমেগা ফাইনাল বাই টু ইন্টু টি। এখানে আমাদের ও, থিটা এর ভ্যালু আসছে, মানে কতবার ঘুরছে, টোটাল সরণ কত হচ্ছে, কৌণিক সরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ওই সরণটা একটা বৃত্তের, বৃত্তের ইয়া কত, টু পাই না? হ্যাঁ, টু পাই। তো টু পাই দিয়ে ভাগ করে দিচ্ছিস, মানে 360 ডিগ্রি ঘুরে আসছে, এই ধর এই 360 ডিগ্রি এরকম করে কতবার ঘুরছে এটাই তুই হিসাব করছিস, তো আমাদের 77 বার ঘুরছে এরকম করে। বুঝছিস? বুঝছি বুঝছি। আচ্ছা, এই ম্যাথ আর করাইলাম না, 3 নম্বর ম্যাথ খুবই ইজি, পারবি। সেম জিনিস, এখানে সূত্র অ্যাপ্লাই করছে কি, ভি স্কোয়ার ইকুয়াল যে ইউ স্কোয়ার প্লাস টু এ এস আছে, এটার জায়গায় ভি এর জায়গায় বসাইছে কি ওমেগা ফাইনাল স্কোয়ার ইকুয়াল ইউ এর জায়গায় বসাইছে ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস টু এর জায়গায় কি বসাইছে আলফা, এস এর জায়গায় বসাইছে থিটা। এই বুঝছিস? বুঝছি। এই সব ম্যাথ এমনি করে, আগে রৈখিক ম্যাথের সূত্র লিখবি, এরপর হচ্ছে কৌণিক। আচ্ছা, এবার আমরা হচ্ছে ভি ইকুয়াল ওমেগা আর যে আমরা বললাম ওইটা কিন্তু প্রপার সূত্র না, কারণ ভিটাও হচ্ছে ভেক্টর, ওমেগাটাও ভেক্টর, আরটাও ভেক্টর। তো সেক্ষেত্রে আমরা ভি ইকুয়াল ওমেগা ক্রস আর এই জিনিসটা আসে, মূলত ভেক্টর থেকে এটা পড়ছিস তোরা, ভি ইকুয়াল ওমেগা ক্রস আর। এখন এখানে আর ক্রস ওমেগা কেন হইলো না, এই জিনিসটা হচ্ছে মূলত বামহাতি স্ক্রিন নিয়ম অনুসারে আসে। বামহাতি স্ক্রিন নিয়ম পড়ছিস? হ্যাঁ, ওই যে থাম নাকি একটা। হ্যাঁ, ওইটা অনুযায়ী আসে। আচ্ছা, দেন আমাদের গড় কৌণিক ত্বরণ। গড় কৌণিক ত্বরণ কিছুই না, ওই যে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তনের হার। এই তাৎক্ষণিক ত্বরণ কত, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ শুধু ডেল টি এর মানটা টেন্স টু জিরো, টেন্স টু জিরো ডিটি। এই ডিডিটি বাই ওমেগা। হ্যাঁ, ডি ওমেগা বাই ডিটি। বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে সেম ভাবে আমাদের কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের সম্পর্ক সেম। আগের বার কি ছিল, ভি ইকুয়াল ওমেগা আর ছিল না? হ্যাঁ। তাহলে দেখ ভিটা কি ছিল রৈখিকের ক্ষেত্রে, তাহলে এখানে রৈখিকের ক্ষেত্রে কি এ, আর এ। ওমেগাটা কিসের, হলো কৌণিকের, তাহলে এখানে কি আলফা ইন্টু আর। এমনি এমনি দেখাইতে পারিস বা একটা প্রমাণ আছে, বাট এটা হচ্ছে মনে রাখার টেকনিক। বুঝছি। একটু সূত্র মনে রাখা লাগবে, প্রমাণ টমাণ আছে। সূত্র ভাই অনেক। সূত্র তো অনেক, এই চ্যাপ্টার তো বিশাল, এই চ্যাপ্টার তো শেষ করবো না, এখন শেষ করতে পারবো না, মাথার উপর দিয়ে যাবে সবকিছু এখন। এই তো শুরু হচ্ছে না এখন, আস্তে আস্তে মাথার উপর দিয়ে যাওয়া। টাফ হয়ে যাচ্ছে তো। টাফ কেন? হবে তো এখন তো ধর। আচ্ছা, এই যে এই জিনিস, এই জিনিস বাদ, এই জিনিস, আচ্ছা এই জিনিসে এখানে কিচ্ছু পড়াবো না, এখানে শুধু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি তোকে এক রিভলিউশন পার সেকেন্ড বলে তার মানে হচ্ছে টু পাই, মানে একবার ঘুরে আসছে, দুই পাই হ্যাঁ হ্যাঁ। একটা বৃত্ত। যদি এক রিভলিউশন পার মিনিট বলে তাহলে 60 সেকেন্ডে ঘুরে আসছে এটা দেখাবি, এক ঘন্টায় বলে 36 সেকেন্ড, 3600 সেকেন্ডে ঘুরে আসছে এটা দেখাবি। এই বুঝছি। আচ্ছা, আর এখানে এ এত প্রমাণ টমান লাগবে না, এখানে হচ্ছে এ ইকুয়াল, আমরা যে পড়ছি এ ইকুয়াল হচ্ছে তোর ভি স্কোয়ার বাই আর ইকুয়াল হচ্ছে ওমেগা স্কোয়ার আর, এই সূত্র ঠাড়া মুখস্থ করে ফেলছি। বুঝছিস? বুঝছি। এটা হুম হুম। এটা হচ্ছে এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর ইকুয়াল ওমেগা স্কোয়ার বাই আর। এটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি তুই ঘুরাস, এই যে ধর একটা বলকে তুই ঘুরাচ্ছিস বৃত্তাকার পথে, তখন তার ত্বরণ কত হবে, এটা সূত্র। ওকে। হুম। আচ্ছা, এবার এই যে পুল এগুলো আসবে না, এগুলো তোদের কলেজে দেয় না, বোর্ডেও আসে না, খুব লাখ খারাপ হইলে দিব। ও, তুমি সায়েন্স স্টুডেন্ট পড়াও? শাহিন আদমজি পড়াই। সায়েন্স কে পড়ে? শাহিন পড়ে না, বুনন বলছিল আমারে, বুঝছিস, বুনন আমি টাইম দিতে পারিনি। বুনন? হ্যাঁ, বুননে চিনিস? হ্যাঁ, চিনি তো। বুনন তারা বলছিল, সায়েন্স। পড়ার টাইম হয়ে নেই আমার, তখন টাইম ছিল না। আচ্ছা, বুনালে। জড়তার ভামকটা দেখ, জড়তার ভামক সম্পর্কে কোনো আইডিয়া আছে? আর জনতা ভালো ক্লাস মিস করছে, এখানে সবচেয়ে বড় মালটা হয়েছে এটাই এই তো মেইন চ্যাপ্টারে। টপিক। এটাই মেন টু বি, আই ডোন্ট নো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা জড়তার ভ্রামক হচ্ছে তোর একটা বস্তু, ওকে, একটা হ্যাঁ বস্তু আছে এম, ওই বস্তুকে তুই ঘুরাচ্ছিস, হ্যাঁ ওকে,
ধর আমি হচ্ছে ধর বললাম এটা হাত দিয়ে ঘুরাচ্ছি, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে। দেখ, একটা ধর হচ্ছে একটা বস্তুকে আমি ঘুরাচ্ছি হাত তুমি দিয়ে। কি মানে ইয়ারফোনে মাইক ইউজ করতেছো? হ্যাঁ হ্যাঁ। দরকার না, নর্মাল মোবাইল ইউজ করো, নর্মাল মাইক। মোবাইল না তো, আমি তো ল্যাপটপের কাছে না, ল্যাপটপের মাইক তেমন ভালো না। আমিও তো ল্যাপটপের মাইকে কথা বলতেছি। আমারটা তেমন ভালো না, আমারটা তেমন কাজ করে না অনেক সময়। হ্যালো 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 আচ্ছা চিল, তাহলে কমফোর্টেবল হয়ে কথা বলার সমস্যা নাই। হ্যালো হ্যালো হ্যালো। এই যে দেখছিস কাজ করে না। আচ্ছা বাদ দে। আচ্ছা, এবার দেখি আমাদের কি যে করতেছ? জড়তার ভামকটা আছে, সেই জড়তার ভামক জিনিসটা আমরা বুঝতেছি। সেটা হচ্ছে আমাদের একটা বস্তুকে আমরা ঘুরাচ্ছি হাত দিয়ে। তো এই বস্তুটা, এই যে ঘূর্ণনরত বস্তু, এই বস্তুটা একটা ভর আছে এম। এটা কি তুমি এখন ল্যাপটপের মাইকে কথা বলতেছো? না না। কথা একটু, হ্যাঁ তুমি এখন বুঝছি, হ্যাঁ আবার একটু বলো, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা দেখ, তোর একটা বস্তুকে তুই ঘুরাচ্ছিস, বস্তুটা ভর হচ্ছে হ্যাঁ এম। হ্যাঁ আর এই যে তুই ঘুরাচ্ছিস, এটা হচ্ছে ধর তোর বডি। হ্যাঁ, ওকে, বুঝছি এই বুঝছি। বডিটা হচ্ছে তোর কাঠামো। তো এই এটাকে আমরা বলি ঘূর্ণন অক্ষ। এই হুম। ঘূর্ণন অক্ষ থেকে এই বস্তুর যে কেন্দ্র এ পর্যন্ত দূরত্বটাকে বলি আমরা আর। ওকে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা জড়তার ভ্রামক বলতে বুঝি এ আই ইকুয়াল হচ্ছে এম আর স্কোয়ার, মানে বস্তুটার ভর আর হচ্ছে এই ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্বের বর্গের গুণফল। বুঝছি। আচ্ছা। আচ্ছা, এতটুকু হচ্ছে সবচেয়ে ইজি জিনিস। ওকে। এখন জড়তার ভ্রামক কি রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি। কেন? কারণ হচ্ছে আর ভেক্টরের ডট গুণফল, আর ডট গুণফল আমরা জানি স্কেলার রাশি এইভাবে। আচ্ছা, এটা তেমন ইম্পর্টেন্ট না। তো জড়তার ভ্রামক জিনিসটা কি? জড়তার ভ্রামক জিনিসটা হচ্ছে তোর আমরা যে কৌণিক গতিতে ঘোরাচ্ছি না জিনিসটাকে, এটা একটা বাধা হ্যাঁ সৃষ্টি করে। রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভর, সেটা হ্যাঁ হচ্ছে জড়তার ভ্রামকের ক্ষেত্রে হচ্ছে, কৌণিক গতির ক্ষেত্রে হচ্ছে সেটা জড়তার ভ্রামক। মানে রৈখিক গতির ক্ষেত্রে আমরা যেসব সূত্রে এম লিখতাম, কৌণিকের ক্ষেত্রে আমরা সেসব সূত্রে আই লিখবো। ওকে। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক কি? বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক আমরা এটা বললে ঘুরাইছি, এটা আমরা বিন্দু কল্পনা করি। বিন্দু কল্পনা করলে এই যে রৈখিক, এটা আই ইকুয়াল এম আর স্কোয়ারই হয়। এখন হচ্ছে একটা ভর সিস্টেম, মানে হচ্ছে একটা তুই ধর একটা লাঠির সাথে অনেকগুলা বল দিয়ে একসাথে ঘোরাচ্ছিস, তখন একটা ভর সিস্টেম হয়ে গেছে, পুরোটা একটা সিস্টেম। তখন এখানে সবগুলো যোগ হয়, আলাদা আলাদা গুলো যোগ হয়। এই আর কিছু না। তোকে এখন যেগুলো পড়াচ্ছি এগুলো পরীক্ষা আসবে না, এগুলো খুবই বেসিক। পরীক্ষা যেটা আসবে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কি জানিস? চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে তুই যে একটা সিস্টেম নিছিস না, এই যে সিস্টেম, হ্যাঁ সিস্টেমে যে অনেকগুলো ভর আছে এম ওয়ান এম টু এম থ্রি, তো হ্যাঁ সবগুলা ভরকে আমি কেন্দ্রীভূত করলাম, তো সবগুলা ভরকে মিলে আমি একটা ভর বানায় ফেলবো। হ্যাঁ, একটা ভর বানাই হইলা এম। আর এই সবগুলার এ আর টু আর থ্রি আর ওয়ান আর টু এগুলো সব মিলে হয়ে গেল একটা আর। এটাকে আমরা লিখি চক্রগতি ব্যাসার্ধ, লিখি এটাকে আমরা লিখি কে। তো এবার আমরা লিখতে পারবো আই ইকুয়াল এম কে স্কোয়ার। সংজ্ঞাটা হচ্ছে কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা কেন্দ্রীভূত করতে পারি, তখন যাতে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে, যে নির্দিষ্ট একটা অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তুর কণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে তোর পূর্বের পূর্বের জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে অক্ষ হতে ওই দূরত্বকে চক্রগতি ব্যাসার্ধ বলে। জিনিসটা ক্লিয়ার করি খুব ভালো মতো। একটা সিস্টেম আছে, একটা সিস্টেমে অনেকগুলা ভর আছে, প্রতিটা ভর বিভিন্ন দূরত্বে আছে। এই সিস্টেমটাকেই তুই আরেকটা আলাদা সিস্টেম কল্পনা করতেছিস। ওই সিস্টেমে ওই সিস্টেমে আমার ওই যে সবগুলা ভর ছিল আগে, সবগুলা ভরকে আমি একটা ভর কল্পনা করতেছি, এবং আগে যতগুলা আর ছিল ওগুলাকে আমি এবার একটা আর কল্পনা করতেছি, যেটা নাম দিচ্ছি আমরা কে। যদি আমাদের এই সিস্টেমের যে জড়তার ভ্রামক, এইটা যদি এইটা আমরা যে কল্পনা করলাম এটা সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে আই ইকুয়াল এম কে স্কোয়ার। বুঝছিস? ভাই এগুলো অনেক টাফ। টাফ না, টাফ না। এই আমার মনে হয় না এক্সামের আগের দিন রাতের পরে খুলে যাবে এগুলো। পারবি না, পারবি এটা পারবি না। আমার মতে হচ্ছে আমি হচ্ছে নর্মাল স্টুডেন্টদেরকে এতটুকু পড়াই না, আমি তোকে আছে 2 ক্লাসের পরে একদিনে পড়াইছি।
এখন হচ্ছে থার্ড নাম্বার ক্লাস রানিং, বুঝছিস? মানে নর্মালি আমরা অ্যাডমিশনে টানিয়ে রাখবো, তোর এরকম টানা উচিত না, যেহেতু তুই বলছিস পড়ছিস, তার জন্য হচ্ছে আমি তাহলে এই সব প্রমাণ টমান দেখাই হচ্ছে করে, আরো ইন্টিগ্রেশন পড়া নেই তোর, তার জন্য হচ্ছে একটু টাফ হবে। ভাই আমার অবস্থা প্রচুর খারাপ ফিজিক্সে, যা বুঝতেছি আসলে। হ্যাঁ, এই যে এখানে অনেক কিছু আছে, এখানে তোর লাস্টে এই যে ম্যাথ আসে মূলত এগুলা থেকে, এগুলো মুখস্থ করা লাগে, মনে রাখা লাগে, যে চাকতির একটা কালকে চাকতি। তাহলে আমি কি অ্যান্সার করবো আল্লাহ। আরে কালকে কি তো মডেল টেস্ট? আরে না, সিটি। সিটি প্যারা নেই। আচ্ছা, আমরা হচ্ছে এই চ্যাপ্টারের হাফ পোর্শন পড়ছি, বুঝছিস? হ্যাঁ। বাকি হাফ হচ্ছে পুরাটাই জড়তার ভ্রামকের অংশ। ওইটা জিনিস এখন তোর পড়তে গেলে তুই কিচ্ছু বুঝবি না, আমি শিওর, হুদায় পড়াবো। আচ্ছা আসলে জিনিসটা কি বেসিক্যালি, মানে যখন আমাকেও একটা মানে ওভারঅল একটা আইডিয়া দাও তো, জিনিসটা কি আসলে? জিনিসটা এটাই, যে একটা জিনিস ঘুরাচ্ছিস, তুই ঘূর্ণনত অবস্থায় তুই নর্মাল অবস্থায় যেটার ভর বলতি, ঘূর্ণন অবস্থায় যে ঘুরতিছে ওইটার আমরা বলতেছি জড়তার ভ্রামক। এই তো মূলত প্রকাশ করে হচ্ছে ওই ভর, আর হচ্ছে তুই যে ঘুরাচ্ছিস, হুম। তো ঘুরে তোর জায়গা থেকে ওই বলটা যে দূরত্বে আছে ওই দূরত্বের বর্গের গুণফল, এটাই হচ্ছে জড়তার ভ্রামক। এই তো এটা হচ্ছে আমরা বিভিন্ন কাঠামোর জন্য বিভিন্ন রকম হয়, যেমন এই দেখ একটা লেখছে, একটি সরু সুষম লাঠির মধ্য দিয়ে গেলে, এই একটা সরু সুষম লাঠিকে যদি তুই ঘুরাস, তখন জড়তার ভ্রামক একরকম হবে, অক্ষের সাপেক্ষে। এখানে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অক্ষের সাপেক্ষে, আর একটা হচ্ছে তোর অক্ষের সাথে লম্বভাবে। আবার দেখছিলাম যে কি অনেক কিছু মানে, মানে কি বলতাম, কোনো একটা নরমাল বস্তু একটা ধরে জড়িয়ে ঘুরাইতে বলতেছে, মানে কি না কি। হ্যাঁ, এটাও হবে, তখন ইন্টিগ্রেশন করা লাগে, নর্মাল বস্তু বলবে না। আমি তোকে বলি, তোকে এখানে কয়েকটা টাইপ আছে, এর বাইরে আজ পর্যন্ত আসে নাই। এই যে এখানে তোর এক নম্বর টাইপ হচ্ছে এটা, এই যে সরু সুষম লাঠি বা দণ্ডের মধ্য দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, মানে হচ্ছে একটা লাঠি তুই এমনে ঘোরাচ্ছিস, এই যে এমনে ঘুরতেছে, এমনে ঘুরতেছে, আর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে মানে এই বরাবর তুই অক্ষ ধরতেছিস, এই একটা টাইপ। এরপর হচ্ছে তোর সেকেন্ড আরেকটা টাইপ আছে, সেকেন্ড আরেকটা টাইপ হচ্ছে এই যে এটা, এটা কি, এটা হচ্ছে একটা এই একটা লাঠি আছে এমনে, এটা লাঠি, এটা তুই মাঝখান দিয়ে ঘোরাচ্ছিস না, এটা ঘোরাচ্ছিস এদিক দিয়ে, হাত পাখার মতো এদিক দিয়ে ঘোরাচ্ছিস, তখন এক সূত্র। আচ্ছা, এবার হচ্ছে তোকে এটা আইডিয়া দিচ্ছি, বুঝছিস? এটা হচ্ছে পাতলা পুরুত্বের চাকতি। এবার হচ্ছে ধর একটা চাকতি নিলাম আমি, এই একটা চাকতি, এই একটা চাকতি আছে, এই চাকতির মিডল দিয়ে এই যে এদিক দিয়ে যাচ্ছে, এবার এদিক দিয়ে তুই ঘোরাচ্ছিস, মাঝখান দিয়ে ঘোরাচ্ছিস, তখন এক হুম। সূত্র। আচ্ছা, এবার হচ্ছে একটা সিলিন্ডার, একটা সিলিন্ডারের মধ্য দিয়ে, মানে ধর এই যে একটা সিলিন্ডার ধরছে, এই যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের হ্যাঁ, মধ্য দিয়ে, এটা বেশি আসে। হ্যাঁ সিলিন্ডারের মাঝখান দিয়ে যাচ্ছিস, তখন এক সূত্র। এবার যেটা রিং, রিং মানে হচ্ছে চাকতি না কিন্তু, রিং, রিং মানে হচ্ছে মাঝখানে ফাঁকা, হ্যাঁ হ্যাঁ। এই তখন হচ্ছে এবার তুই মাঝখান দিয়ে ঘোরাচ্ছিস, তখন একরকম আসে। আবার এই সবগুলাকে আবার এই যে তুই এতক্ষণ যেগুলো মাঝখান দিয়ে পড়ছিস, এই জিনিসটাকে আবার এখানে ঘোরার সূত্র আছে, এই যে এখানে ঘোরার সূত্র। এরপর মানে টোটাল মানে আনুমানিক ইকুয়েশনালি সূত্র কয়টা? হ্যাঁ, সূত্র হচ্ছে কয়টা আমি বলি তোকে। লাঠির জন্য দুইটা, চাকতির জন্য দুইটা, সিলিন্ডারের জন্য দুইটা, রিং এর জন্য দুইটা, এই আর কিছু না, আর কিছু আছে এক্সট্রা, এই তিন চারটে এক্সট্রা আছে, এই আমার এগুলো তো যদি মাঝে মধ্যে মনে হয় ফিজিক্স খালি সূত্রটা ভালো মতো মুখস্থ থাকলে 50% ডান। এটা পারবি, এটা আসলেই পারবি জড়তার ভ্রমকে, তুই যদি এই যে আমি তোকে শুধু আমি তোকে বলি, তুই যদি নাম মনে রেখা যে এই সরু সুষম লাঠির মাঝখান দিয়ে যাচ্ছে, তখন তুই কি করবি, এই যে এই সূত্রটা, এই যে এইটা, এই যে 1/12 ml², এটা মনে রাখতে পারিস। এলটা মানে হচ্ছে পুরো লাঠির দৈর্ঘ্য কিন্তু, এটা মনে রাখতে পারলে এই ম্যাথে এত কাহিনী লাগবে না তোর। এটা লাঠি মাঝখান দিয়ে ঘোরাচ্ছে, তাহলে হচ্ছে এই সূত্র, এই একটা গেল। এবার দ্বিতীয়টা যদি এই সাইড দিয়ে ঘুরায়, তাহলে হচ্ছে এই সূত্র, 1/3 ml² গেল। এ হচ্ছে চাকতি, চাকতির মাঝখান দিয়ে ঘুরাচ্ছে, চাকতি যদি মাঝখান দিয়ে ঘুরায়, তখন আমাদের কোন সূত্র, এই যে এই সূত্র, ½ mr², এই যে I = ½ mr², এই সূত্র, এই আরেকটা গেল। এবার হচ্ছে তোর এই সিলিন্ডারের মাঝখান দিয়ে যাচ্ছে, সিলিন্ডারের যদি মাঝখান দিয়ে যায়, তখন আমাদের কোন সূত্র, তখন আমাদের হচ্ছে ½ mr², এটার ক্ষেত্রে সেম সূত্র, এই যে I = ½ mr²। কঠিন না, শুধু এতটুকু মনে রাখ, সমস্যা নেই, এতটুকু মনে রাখলে তুই কালকে পরীক্ষায় অ্যান্সার করতে পারবি। এবার রিং, রিংয়েরও মাঝখান দিয়ে ঘুরাচ্ছে, তখন হচ্ছে mr², I = mr²। এই এবার যদি ফাঁপা সিলিন্ডার বা পাইপের হয়, মানে এই সিলিন্ডারটা কিন্তু সলিড ছিল, পুরোটা সলিড হুম। ছিল, যদি এটা ফাঁপা হয়, তখন রিং এর মতো হয়। দেখ এই জিনিসটা দেখ, এই রিংটাকে যদি তুই লম্বা করস, তাহলে এটা ফাঁপা সিলিন্ডার হয়ে যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তখন এই ইয়ার সূত্র হয়, এই রিং এর সূত্র হয় ফাঁপা সিলিন্ডারের জন্য। তো তখন হচ্ছে I = mr²। এবার হচ্ছে নিরেট গোলক, মানে এবার একটা গোলক আছে, এই পুরোটা হচ্ছে গোলক, গোলকের মাঝখানে নিচ্ছিস,
তখন 2/4 2/5 এমআর স্কয়ার, এটা হচ্ছে পৃথিবীর জন্য হয়। পৃথিবী হচ্ছে নিরেট গোলক। এই হ্যাঁ, আর এই বুঝ- যে তুই যে বলছিস না কেন পড়তেছিস, এই জড়তার ভ্রামক যদি বেশি হয় তাহলে হচ্ছে ঘোরানো কঠিন, ভরের মতো, আর জড়তার ভ্রামক যদি কম হয় তাহলে ঘোরানো সহজ। আরেকটা আছে ফাফা গোলক, নিরেট গোলকের জন্য পড়ছি না, ফাফা গোলক হচ্ছে 2/3 এমআর, এই সূত্র। তো এই সূত্র কেমনে আসে, এই সূত্রের প্রমাণের জন্য আমরা দুটো উপপাদ্য করি, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, সমতল অক্ষ উপপাদ্য, এটা এখন পড়াবো না, এটা মাথার উপর দিয়ে যাবে। আর আর হচ্ছে তোর আমি তারা আর হচ্ছে আচ্ছা আমি তোকে বলি, তুই আমার 27 নম্বর পেজে আসবি, বুঝছিস? হ্যাঁ। 27 নম্বর পেজে সব সাজানো আছে, এই যে চাকতির মাঝখান দিয়ে গেলে এই সূত্র, প্রান্ত দিয়ে গেলে এই সূত্র। চাকতির যদি ব্যাসের দিয়ে যায়, মানে একটা চাকতিকে তুই হচ্ছে এতক্ষণ ঘোরাচ্ছিলি এমনে, এমনে, ঠিক আছে? এবার চাকতিকে ঘোরাচ্ছিস তুই এমনে, এমনি হ্যাঁ, ঘুরতেছিস, হ্যাঁ। এমনি ঘুরতেছিস, তখন হচ্ছে এই সূত্র, মানে ব্যাসের সাপেক্ষে। এই যে এটা তো ব্যাসের সাপেক্ষে ঘুরতেছে। এবার সেম ব্যাসের সাপেক্ষে ঘুরতেছে, কিন্তু একবার নিচে মধ্য দিয়ে, একবার নিচে কোন দিক দিয়ে, সাইড দিয়ে, হাত পাখা, এটা পুরোটাই হাত পাখা। হুম, তখন এই সূত্র। আবার রিং এর জন্য এই সূত্র, মাঝখান দিয়ে গেলে প্রান্ত দিয়ে গেলে এই সূত্র। এখানে আমার সব সূত্র গোছানো আছে, এটা পড়ে যা আপাতত, পরে আজ বলবো যে কেমনে গেছে। এই যে এটা হচ্ছে তোর বাকি দুইটা, ব্যাসের সাপেক্ষে মধ্যবিন্দুতে গমনকারী, এই একটা সূত্র, এই আর একটা সূত্র প্রান্ত দিয়ে, এটা হচ্ছে রিং এর। আচ্ছা, এবার হচ্ছে আবার আয়তক্ষেত্র হইতে পারে, যে একটা আয়তকার জিনিস ঘোরাচ্ছিস, তখন আবার এই সূত্র। এই এই হচ্ছে আমাদের সূত্র। টোটাল কয়টা সূত্র হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরপর হচ্ছে সাতটা, আটটা, নয়টা, এখানে নয়টা আছে। আর হচ্ছে এখানে কয়েকটা আছে, নয়টা, এই 10টা, 11টা, 11টা সূত্র মোট টোটাল, বুঝছিস? 11টা, হুম। 11টা পড়লে জর্দা ভ্রামক শেষ। মানে এই আর কি। এটাই, আর কিছু না, 11টা পড়লে জড়তা ভ্রামক শেষ। এরপর গতিশক্তি টক্তিতে আসবো, যে কৌণিক গতিশক্তি, এগুলা আসবো সামনে। এবার দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব, দ্বন্দ্ব বুঝিস? না। আচ্ছা আরে ভাই ভাই, এটা ভালোই মিস করছে আমি ক্লাসগুলো। আচ্ছা, দ্বন্দ্ব জিনিসটা হচ্ছে একটা লাঠি, এই লাঠিরে একজনের উপর দিয়ে ধাক্কা দিতেছে, একজন নিচে দিয়ে ধাক্কা দিতেছে, তাহলে মানে কি, জিনিসটা লড়তেছে, এটা আমরা বলি দ্বন্দ্ব। বুঝলি তো? আচ্ছা, এটা এটাই দ্বন্দ্ব। এই আর কিছু না, আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকিগুলো পড়বো। আপাতত আমরা এতটুকু ক্লোজ করি, অনেক কিছু বাকি ওকে। আছে। ওকে, আচ্ছা। নেক্সট ক্লাস কবে এটা জানাই দিব আমি, বুঝছিস? আচ্ছা, আমরা কি বার কি করা যায়? এটা ফিক্স নাই, সপ্তাহে আমি বলি, তুই হচ্ছে আমাকে যে পেমেন্ট দিবি, এটা আমার 12 ক্লাস শেষ হওয়ার পর দিবি, মাস শেষে দিবি না। আমার 12 ক্লাস যেদিন শেষ হবে এরপর তুই পেমেন্ট দিস, এটা হলে ভালো হয়। আমি মানে এমনি করি, আচ্ছা, আচ্ছা। বুঝছিস? মানে আমি আজকে ফার্স্ট ক্লাস গেল, এরকম করে আরো 11টা ক্লাসের পর তুই পেমেন্ট দিবি। বুঝছি, বুঝছি। এটা করিস, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ওকে, দেখ আমার নোটটা দেখ ভালো মতো, দেখবি অনেক কিছু বুঝে যাবি। আচ্ছা, আপনার পড়ান টাইপ ওয়াইজ না? হ্যাঁ, এই যে টাইপ ওয়াইজ পড়াচ্ছি, দেখ। আমার ভাবতেছি কি যে অবস্থায় এটা সিলেবাস কমপ্লিট করতে করতে আমার অ্যাডমিশনের কোনো পড়ালেখা হবে না। সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এখন তো শুরুর দিক, তো ফ্লো ধরতে টাইম লাগবে। ফ্লোতে উঠে গেলে, বল পড়তেছিস, বল পড়লে কাজ ক্ষমতা শক্তি তেমন পড়া লাগে না। আচ্ছা, তাহলে আমার মানে সিলেবাস, আচ্ছা আপনাকে একটা ছবি পাঠাবো, মানে প্রাইভেটে কি শেষ করছিল, তো আনুমানিক আমার ফিজিক্স মানে সিলেবাস শেষ করতে কয় মাস লাগতে পারে, মানে কোন মাসের মধ্যে শেষ হয়ে যাবে আমার? আমি তোকে বলি, তুই এক কাজ করিস, তুই হচ্ছস, তোর যে পুরা সিলেবাস আছে না, হ্যাঁ। তোর কাছে বইয়ের পিডিএফ আছে? কোন বই? যে কোনো একটা ফিজিক্স বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। হ্যাঁ, আছে, আছে, আছে। আচ্ছা, এই দুইটা পিডিএফ নিলি, আর হচ্ছে টেস্ট পেপারের পিডিএফ কালেক্ট করবি, টেস্ট পেপার পিডিএফ কালেক্ট করলি, সব কালেক্ট করলি, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের দুইটা টেস্ট পেপার পিডিএফ। এবার কি করবি, তুই হচ্ছে দুইটা বই আর দুইটা টেস্ট পেপারের যে পিডিএফ আছে, এই চারটা জিনিসের ক্লড আছে, ক্লড চিনিস? ক্লড মানে নোটবুক এলেন? না, ক্লড, ক্লড এআই নামের একটা জিনিস আর আছে, ক্লড ওইটা। এর জিনিস, হ্যাঁ, আচ্ছা, এই চিনি। ক্লডের মধ্যে চারটা পিডিএফ দিয়ে বলবি যে আমাকে হচ্ছে টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আমাকে অ্যানালাইসিস দাও। ফাইলটা হবে এইচটিএমএল ফাইলে। তখন তোকে সুন্দর একটা অ্যানালাইসিস দিবে, আমি তোকে আমার একটা অ্যানালাইসিস দেখাই আমি কেমনে করি। আমি একটু আগে তোর এসএসসি এর বোর্ড পরীক্ষার্থী আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওদের জন্য একটা অ্যানালাইসিস করছি একটু আগে, এই যে তোকে পড়ানোর একটু আগে শেষ করছি।
আচ্ছা, এটা থেকে ক্লড ভালো না? সরি, ক্লডে ক্লডের থেকে নোটবুক এলএম ভালো না? না, ক্লডে আমি তোকে দেখাই যে ওরা কি বানাইছে, আমি তোকে শুধু দেখাই। ক্লড আমি ইউজ করি তো, আমি অলওয়েজ মানে চ্যাট জিপিটি ইউজ করি না, আমি ক্লড ইউজ করি। ক্লডই ইউজ করি, তার আমি তোকে শুধু ওয়েবসাইটে দেখাই যে ও কি বানাইছে। দেখ, দেখতেছিস? ও, এই দেখ, এটা হচ্ছে আমার অ্যানালাইসিস পাঞ্জিরির বিগত বছরের কোশ্চেন ব্যাংক অনুযায়ী। এখানে আমাকে বলে দিছে যে কোনটা বেশি, এই যে জীববিজ্ঞানে এই টোটাল 13টা চ্যাপ্টার আছে, 13টা চ্যাপ্টারে বলে দিচ্ছে আমার কোনটা সবচেয়ে বেশি আসে এবং কোন টপিক সবচেয়ে বেশি আসে। সেইভাবে রসায়ন, পদার্থ, গণিত, উচ্চতর গণিত এবং পরামর্শ, মানে হচ্ছে এখানে কোন কোন টপিক তোমার বেশি হাই পড়ে। হাই, তো মারাত্মক। বুঝছিস? তো আমি হচ্ছে আমি কিছুদিন আগে তো আমার ইলেকট্রিক্যালের এক্সাম ছিল, ইলেকট্রনিক্সের। তো ওই ক্ষেত্রে আমি হ্যাঁ, সেম কাজ করছি। এই যে তোর ওইটা দেখাই, এই যে ইলেকট্রনিক্সে ঢুকলাম, তোর হচ্ছে এটা, এই যে তোর সামনে আসছে নাকি? না, আসে নাই, দাঁড়া, আমি একটু আসলে আহ, হ্যাঁ এটা, এই যে আমি কিছুদিন আগে তো এটা করছি। এই যে এটা হচ্ছে আমার নিজের জন্য করছি, তো এটার মধ্যে দেখে যে পুরা সেকশন এ সেকশন বি ওয়াইজ পুরো অ্যানালাইসিস করে দিছে, কোনটায় কোন মার্ক আসে, কত মার্ক আসে, এগুলো সব মাস্ট ডু, কোন কোন কোশ্চেন আমার বেশি করা লাগবে, ফর্মুলা কি কি পড়া লাগবে, দেখছিস পুরা। দেখি প্রম্পটটা, দেখি প্রম্পটটা দেখি। প্রম আচ্ছা, প্রম তো ওইভাবে দি না, আমি হচ্ছে তোর ভাগ ভাগ করে দিই। আইডিয়া নিতাম আর কি, কিভাবে লিখতাম। দাঁড়া, তুমি সাবস্ক্রিপশন নিছো নাকি এটা? না, টাকা কই, বহুত টাকা এটা। আহ বেশি কিছু লিখি না, এই যেখানে সব পিডিএফ দিয়ে লিখছি যে গিভ মি দ্য কোশ্চেনস ফ্রম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এন্ড কোশ্চেন মাস্ট বি ম্যাচ উইথ দ্য স্লাইড টপিক। দেন হচ্ছে আমি বলছি এইচটিএমএল ফাইলে দাও, তো এইচটিএমএল ফাইলে দিছি। আর এসএসসি টার ক্ষেত্রে বলেই দিছিলাম যে আমাকে এইচটিএমএল ফাইলে দাও। এই যে এখানে আমি এই দেখ কয়টা পিডিএফ দিছি, দেখ একসাথে। ওরে দেখছিস? ভাই, সব টেস্ট পেপার দিয়ে বলছে আই নিড দ্য প্রপার অ্যানালাইসিস অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস ফর আপকামিং এসএসসি এক্সাম এন্ড ট্রাই টু গিভ মি সাজেশন অলসো এট ফার্স্ট, ট্রাই টু মেক এট ফার্স্ট সাবজেক্ট ওয়াইজ দেন চ্যাপ্টার ওয়াইজ। আগে সাবজেক্ট ওয়াইজ বলছি, দেন চ্যাপ্টার ওয়াইজ, দেন ট্রাই টু গিভ মি ইন দিস এইচটিএমএল ফাইল। দেন ও কোড করছে, এই যে এখানে কোড করে আর আমারে দিয়ে দিছে। এই যে এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে এইচটিএমএল কোডটা, এই যে এটা হচ্ছে কোডটা, আর এটা হচ্ছে ভিউ, এই ভিউতে আসে এটা, বুঝছিস? এই যে এটা হচ্ছে ভিউটা, আর এটা হচ্ছে কোড। মারাত্মক তো কি। এটাই করি, বুঝছিস? এটা করলে তোর হচ্ছে বুঝে যাবে যে কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট দেওয়া লাগবে, তখন তুই ওই অনুযায়ী পড়বি, আমি অনুযায়ী পড়াবো। দেখে আজকে করিস ওইটা। আচ্ছা, আর গিয়া বলতেছি যে ওই আর তোকে কি আমি বলে, একটা ইয়া দিয়ে রাখি, আমার কাছে একটা, দাঁড়া, তোকে আমি একটা লিঙ্ক দিয়ে রাখি, এটার মধ্যে সব পাবি। এই যে এটা ডার্ক ওয়েব আর কি, ডার্ক হই আরে নামে ডার্ক ওয়েব, কামে না। বুঝছি। এই যে দিছি হোয়াটসঅ্যাপে, বুঝছিস? এটা টেলিগ্রাম গ্রুপ, এটার মধ্যে তুই সব পাবি। মানে পিডিএফ? হ্যাঁ, পিডিএফ থেকে শুরু করে সব ধরনের মেটেরিয়াল আছে এটার মধ্যে, সব ধরনের, বুঝছি। দেখানো বই টই সব। আচ্ছা, বুঝছিস? তাহলে তুই ক্লডের কাজটা শেষ করে রাখিস, দিয়ে আমাকে সাবমিট করে রাখিস। আচ্ছা, আর গিয়া আচ্ছা, কি কি দিব, মানে টেস্ট পেপারের পিডিএফ দিব, আর টেস্ট তারপর পেপার বই দিলেই হবে। টেস্ট আর পেপার আর বই। আর তুই যদি চাস যে তোর কলেজ অনুযায়ী সাজাবে, তাহলে তুই তোর ইয়ার করতে পারিস, যে তোর কলেজের সিলেবাসটা দিয়ে বলবি যে আমার কলেজের সিলেবাস অনুযায়ী প্রায়োরিটাইজ করো, যে আমি এইভাবে আগাবো। তাহলে তো কলেজ অনুযায়ী হচ্ছে আগাইতে পারবি, যে অর্ধ হ্যাঁ, আমাদের এই, কলেজ সিলেবাস হচ্ছে চেঞ্জ হয়, মানে যেটা খাতা মানে যেটা বই দেয় সিলেবাস বই সেই অনুযায়ী চলে না, মানে ওরা চেঞ্জ করে প্রতিবারই। সিরির আগেও চেঞ্জ করছে, হাফ এর আগেও চেঞ্জ করছে, এরকম আর কি। আচ্ছা, তাহলে তুই এমনি বোর্ড অনুযায়ী, বোর্ড কোশ্চেন অনুযায়ী অ্যানালাইসিস করে ফেল, তাহলে তোর প্যারা ওইটাই হবে না। ওইটাই। আচ্ছা, আমি ভাবছি কি এখন, আচ্ছা কি মাস আজকে হচ্ছে মে মাস, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 8-9 মাসের মধ্যে শেষ করা যাবে না? 9 মাসে হয়ে যাবে, হ্যাঁ, 9 থেকে 10 মাসে হয়ে যাবে। তাহলে তো ঠিক আছে। না, গিয়া চলতেছে যে ওই সাইনে তাও বলছে যে কি তোমাদের কি বলে প্রি টেস্ট এক্সাম এখানে মাস্ট বি ইয়াতে নিয়ে ফেলবে, নভেম্বরে নিয়ে ফেলবে, সেপ্টেম্বর নভেম্বরে। হয়ে যাবে, সমস্যা নেই। আর স্লোতে থাক, একটু স্লো পড়াবো, আজকে অনেক ফাস্ট পড়াইছি, তুই যেটা আগে পড়ছস আরো স্লো পড়াই আমি। হ্যাঁ বুঝছি, ওটা তো বুঝছি, রিভিশন হ্যাঁ, না। আচ্ছা, আচ্ছা, প্যারা আচ্ছা, নাই। ঠিক আছে, আল্লাহ ঠিক হাফেজ। আছে। নেক্সট টাইম আল্লাহ- জানাই দেবো আমি কয় পড়াবো। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। আসসালামু আলাইকুম।